আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইয়েমেনে সৌদি আরব একদম ফুল ফ্লেজে অর্থাৎ পূর্ণাঙ্গ মাত্রায় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ইয়েমেনের হুতি সমর্থিত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার মানে আমরা মনে হয় খুব বড় রকমের যুদ্ধ দেখতে যাচ্ছি সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে। এদিকে ইরাকে সৌদি আরব এবং আমেরিকা যে যৌথ হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে, সে ব্যাপারে ইরাকের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে সৌদি আরব বা আমেরিকা ইরাক সরকারকে কোনো কিছু জানায়নি, কোনো অনুমোদন নেয়নি, একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এদিকে ইরাকের যে প্রতিরোধকামী সংগঠনের উপরে তারা হামলা চালিয়েছে, তাদের পক্ষ থেকে আজ 31 জুলাই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়েছে, যার পাল্লা 1650 কিলোমিটার। তার মানে পুরো সৌদি আরব ইরাকের এই ক্ষেপণাস্ত্রের আওতায়। ইরাক থেকে সৌদি আরবে হামলার আশঙ্কা যথেষ্ট বলে মনে করা হচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে ইরান আরও 2টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে, যে ট্যাঙ্কারগুলো আমেরিকার বিমান বাহিনীর সহায়তায় হরমুজ প্রণালী পার হচ্ছিল। যে পথ দিয়ে জাহাজ দুটি যাচ্ছিল সেই রুট বেসিক্যালি ইরান অনুমোদিত না। এছাড়া 4টি তেল ট্যাঙ্কার ইরানি হামলার পর ফিরে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তিনি নাকি হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে পৃষ্ঠপোষকতা দেন। আর একটা খবরের হেডলাইন বলে আমি বিস্তারিত আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে ইউক্রেনকে আমেরিকা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দিতে চেয়েছিল, সেইটা আর দেবে না বলে খবর বের হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি তিনি এক কড়া বক্তৃতা দিয়েছেন, ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই ভাষণে তিনি জানিয়েছেন যে সৌদি আরব সম্ভবত ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাতে যাচ্ছে, এবং এই অভিযানটা স্থল, আকাশ এবং সমুদ্র 3 পথেই হতে পারে। এবং এই 3 পথে অভিযান চালাতে গেলে সৌদি আরবের যে বিপুল পরিমাণের সেনা এবং সামরিক শক্তি দরকার, সেইগুলো জোগাড় করার জন্য সৌদি আরব এরই মধ্যে তৎপরতা শুরু করেছে। এবং ইয়েমেনের পূর্বাঞ্চলে অর্থাৎ হুতি নিয়ন্ত্রিত এলাকার বাইরে যে সমস্ত সৌদি সেনা মোতায়েন ছিল তাদেরকে সৌদি আরব ইয়েমেন সীমান্ত যেটা পশ্চিম দিকে, ওদিকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং এরই মধ্যে আমরা তো খবর পেয়েছি যে 15 জাতির সমন্বয়ে একটা আন্তর্জাতিক জোট গড়ে তোলার চেষ্টা করছে, যে জোট লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করবে এবং উন্মুক্ত করবে। তার মানে সেখানেও একটা বড় সংঘাতের আশঙ্কা আছে। আমি এখানে একটু উল্লেখ করি, 2015 সালে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল তার মূল কারণ ছিল কয়েকটা। একটা বড় কারণ এই বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া, 1। 2 হচ্ছে যে তখন ইয়েমেনের এই হুতিদেরকে শিয়া সম্প্রদায় বলে এই দ্বন্দ্বটাকে শিয়া সুন্নি দ্বন্দ্ব হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বিশেষ করে পশ্চিমা দুনিয়া, আমেরিকা। এর পেছনে সবচেয়ে বড় যে কারণ ছিল সেটা হচ্ছে এই যে হুতি আনসারুল্লাহ আন্দোলন, যেটা এই হুতি আনসারুল্লাহ আন্দোলন বেসিক্যালি ইরান সমর্থিত, এদের প্রতি ইরানের সমর্থন আছে। কারণ হচ্ছে যে এই সংগঠনটা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে খুব শক্তভাবে দাঁড়িয়েছে অনেক আগের থেকেই, যার কারণে এদের প্রতি ইরানের সমর্থন ছিল। যেমন ফিলিস্তিন বা ইরাক বা লেবাননের যে সমস্ত সংগঠন আছে যাদেরকে ইরান সমর্থন দেয়, একইভাবে ইয়েমেনের এই সংগঠনটাকে ইরান সমর্থন দিত। এই যে ইরান সমর্থন দেয়, অতএব আলটিমেটলি তারা আমেরিকা, সৌদি আরব সবার, ইসরায়েল সবার শত্রু ছিল। এই শত্রু থাকার কারণে 2015 সালে মূলত তারা ইয়েমেনের বিরুদ্ধে অভিযান চালায় এবং এক্ষেত্রে সৌদি আরবকে সামনে রাখে।
যাতে শিয়া সুন্নির দ্বন্দ্বটা জায়েজ করানো যায়, দেখানো যায় যে সত্যিকার অর্থেই শিয়া এবং সুন্নিদের মধ্যে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যে। কিন্তু মূল বিষয়টা ছিল এই বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগরের নিয়ন্ত্রণ যাতে সৌদি আরব, ইসরায়েল, আমেরিকা এদের হাতে থাকে। কিন্তু বাস্তব কথা হচ্ছে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত 6 বছর 7 বছর যুদ্ধ করেও ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত যে সরকার বা সামরিক বাহিনী তাদেরকে পরাজিত করতে পারেনি। এবং এই হুতি গেরিলাদের অনেকেই সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত, তারা সৌদি আরবের বিরুদ্ধে বড় বড় অভিযান পরিচালনা করেছে। আজকে যখন ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব বড় রকমের অভিযান পরিচালনা করবে বলে প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া যাচ্ছে, তখন ইয়েমেনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবের বিরুদ্ধে অন্তত 10 লাখ ইয়েমেনি সশস্ত্র ইয়েমেনি লড়াই করবে। তারা সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে যদি এ ধরনের সংঘাত হয় তাহলে এ কথা একেবারে নিশ্চিতভাবে বলা যায়, একদম জোর দিয়ে বলা যাচ্ছে যে ভয়াবহ রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে সৌদি ইয়েমেন এই সংঘর্ষে এবং মধ্যপ্রাচ্যে। এবং আমি জানি না আসলে দিন দিন পরিস্থিতি কোথায় যাচ্ছে। এতদিন কিন্তু যুদ্ধের পরিস্থিতি একরকমের ছিল। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যখন যুদ্ধ হয়েছে তখন কিন্তু সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এই সমস্ত দেশ সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি। এখন যুদ্ধের আপাতত দৃষ্টিতে যখন তীব্রতা কমে এসেছে বলে আমরা ধরতে পারি, অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করে নেবে কিনা বা কোনো কোনো জায়গা থেকে সেনা প্রত্যাহার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এইরকম একটা সময় সৌদি আরব ইরাকে হামলা চালালো এবং ইয়েমেনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে ব্যাপারটা কি আমেরিকা সৌদি আরবকে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে দিয়ে আস্তে আস্তে সে এখান থেকে সরে পড়তে চায় কিনা, নাকি সৌদি আরবকে জড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর একটা দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিতে চাই? আসলে কোন পলিটিক্স, কোন পলিসি যে কাজ করছে বলা মুশকিল, বোঝা মুশকিল। যে সময় ধারণা করা হচ্ছিল বা আলাপ আলোচনা চলছিল যে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার, ইরান এরা মিলে একটা আঞ্চলিক জোট গঠন করতে পারে, ইরান যদি নাও থাকে তাহলে এই দেশগুলো একটা আঞ্চলিক জোট গঠন করতে পারে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই জোটটা বিরাট কার্যকরী ভূমিকা পালন করবে। সেই জায়গায় সৌদি আরব এখন এমন একটা জোট গঠন করতে যাচ্ছে বলে আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমে খবর বের হচ্ছে, আমাদের দেশীয় গণমাধ্যমে খবর বের হচ্ছে যে জোট ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা যদি হয় তাহলে একেবারে মুসলিম বিশ্ব, মিডল ইস্ট, মুসলিম মিল্লাত একেবারে ধ্বংস হয়ে যাবে, মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হবে। এবং এটাই তো চেয়েছিল পশ্চিমা কিছু দেশ। এগুলো কেন বুঝতে পারছে না মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, আমি ঠিক পরিষ্কার না। যাই হোক, আমরা আর একটা প্রসঙ্গে আলাপ করি। এই মধ্যপ্রাচ্যের আলোচনায় যখন হচ্ছে তখন বলি যে ইরাকের প্রতিরোধকামী সংগঠন হাসতাস সাবি, যেটা পপুলার মোবিলাইজেশন ইউনিট, তাদের পক্ষ থেকে আজকে একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে এবং উন্মোচন করা হয়েছে, যে ক্ষেপণাস্ত্রের পাল্লা 1650 কিলোমিটার। এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1650 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। তার মানে পুরো সৌদি আরব সম্ভবত এই ক্ষেপণাস্ত্রের আওতায়। সেক্ষেত্রে খুব সম্প্রতি সৌদি আরব এবং আমেরিকা ইরাকের উপরে যে হামলা চালিয়েছে, সেই হামলার জবাব সম্ভবত ইরাকের প্রতিরোধকামী সংগঠন দিতে যাচ্ছে সৌদি আরবকে। আর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো তো ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়ে আছেই। আজকেও আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম যে কুয়েতে হামলা চালিয়েছে, পরবর্তীতে জানা গেল যে বাহরাইনেও হামলা চালিয়েছে ইরান। এদিকে আজকে ইরান যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, এর বাইরেও হরমুজ প্রণালীতে কিছু ঘটনা আছে। আমেরিকার সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনী, তাদের বিমান শক্তি দিয়ে, বিমানের ছত্রছায়ায় অর্থাৎ বিমান নিরাপত্তা দিয়ে 2টি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পার করে নিয়ে যাচ্ছিল। মূলত এই 2টি জাহাজ ওই ওমান উপকূল দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যেটা ইরান থেকে দূরে। আর ইরান দেখিয়ে দিয়েছে যে জাহাজ চলাচল যা করবে, তাদের যে নির্দেশিত পথ, তারা যে দেখিয়ে দিয়েছে যে এই রুটে যাবে, এই রুটে যাবে, সেই রুটে যায়নি। তার মানে আমেরিকা তাদের শক্তি প্রয়োগ করে জাহাজ দুটি নিয়ে যাচ্ছিল। কিন্তু ইরান
দুটো জাহাজে হামলা চালিয়েছে। হামলা চালালে ওখানেই অচল হয়ে বা দাঁড়িয়ে আছে জাহাজ দুটো। আর 4টি জাহাজ তার পেছনে ছিল, সেই 4টি জাহাজ, ওই 4টি জাহাজ ফিরে গেছে। তার মানে আমেরিকা আজকেও অর্থাৎ 31 জুলাই জাহাজ, তেলবাহী জাহাজ পার করতে পারলো না হরমুজ প্রণালী। শুধু তাই না দর্শক, আমি আপনাদেরকে আর একটা কথা বলি। হরমুজ প্রণালী সেই 40 দিনের যুদ্ধের সময় যখন থেকে আটকে দিয়েছে ইরান, অর্থাৎ মার্কিন বাহিনীর এখানে প্রবেশ নিষেধ, এরপর থেকে একদিনের জন্য আমেরিকার সেনারা হরমুজ প্রণালীর ধারে কাছেই যায়নি। যখনই ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে তাদের কোনো যুদ্ধজাহাজ, তখনই ওয়ার্নিং দিয়েছে, মেসেজ পাঠিয়েছে, সিগন্যাল পাঠিয়েছে, অথবা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়ে তাড়িয়ে দিয়েছে। ভয় দেখিয়েছে ইরান, তারা চলে গেছে। তো হরমুজ প্রণালী অ্যাকচুয়ালি আমেরিকা যে খুলতে পারলো না, এটা পরিষ্কার। এদিকে মিডল ইস্ট ইরান কেন্দ্রিক আর একটা খবর আছে আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে তার মন্ত্রী সভার সব সদস্যের সঙ্গে বৈঠকে বসেছেন। এই কিছুক্ষণ আগের খবর। এই ক্যাম্প ডেভিডে সাধারণত বড় কোনো সিদ্ধান্ত হতে গেলে মার্কিন প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। আজকেও কিন্তু তাই। আজকে কিন্তু সপ্তাহের প্রায় শেষ দিন, আর একদিন আছে আমেরিকায়, শুক্রবার। আজকে বৃহস্পতিবার, একদিন পরে শুক্রবার, শনি রবি 2 দিন কিন্তু আমেরিকায় বন্ধ। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি আমেরিকা সফর করেছেন এবং ধারণা করা হচ্ছে তার এই সফরের পর আমেরিকা ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে পারে। তো এই যে আজকের যে ক্যাম্প ডেভিডে বৈঠক, এই বৈঠকের পর মনে করা হচ্ছে কয়েকটা কারণ হতে পারে। একটা হতে পারে ইরানের বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, হামলা চালাতে পারে, এটা একটা। আরেকটা হতে পারে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করার ব্যাপারেও আলোচনা হতে পারে। কোনটা আমরা শিওর না, কারণ মধ্যপ্রাচ্যে আসলে আমেরিকার জন্য অনেক বেশি ব্যয়বহুল যুদ্ধ হয়ে যাচ্ছে। এই যুদ্ধ টানা খুব কঠিন ব্যাপার। এবং এই যে এই জুলাই মাসের প্রথম দিক থেকে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, চলছে, এই যুদ্ধে কিন্তু বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে। অনেক বিমান, অনেক হেলিকপ্টার, অনেক ড্রোন ধ্বংস হয়েছে, ঘাঁটিগুলো তছনছ হয়েছে এবং এই সময় অনেকগুলো সেনাও মারা গেছে। শুধু সেনা মারা না, অনেক সেনা আহত হয়েছে। আজকেই দেখলাম যে তাদের 3-4 দিন আগে যে সেনা আহত হওয়ার কথা ছিল যে 624, সেই জায়গায় আজকে দেখলাম যে তারা আপডেট করেছে 653 জন মার্কিন সেনা আহত হয়েছে। তার মানে এই কয়েকদিনে আরও অনেক সেনা আহত হয়েছে। তো এই যে আহত হওয়ার ঘটনা, তাহলে নিহত কি 2-1 জন মোটেই হচ্ছে না। ইরান কিন্তু বলেছে গতকালকে যে তারা গতকাল জর্দানের যে আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল, সেখানে 3টি F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক অফিসার এবং টেকনিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স পার্সোনাল হতাহত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তো এই রকম একটা পরিস্থিতিতে আমেরিকা হয়তো মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারও করতে পারে, সেই সিদ্ধান্ত হতে পারে ক্যাম্প ডেভিডে। আবার ইরানের বিরুদ্ধে হামলার ব্যাপারেও আলোচনা হতে পারে। আবার এপাশে সৌদি আরব যে ইরাকের সাথে এবং ইয়েমেনের সাথে ফ্রন্ট খুলল যুদ্ধের, এই বিষয়টা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টা, এই দুটোর যে কোনো একটা বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সবই দেখতে পারবো, অপেক্ষায় থাকি। সুপ্রিয় দর্শক, আমরা এপাশে আরেকটু কথা বলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভবত খবরটি দেখলাম যে কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে বা পর্যালোচনা করে দেখছে ট্রাম্প প্রশাসন। তার মানে আজকে যে ক্যাম্প ডেভিডের যে আলোচনা হচ্ছে আর এই কুয়েতের ব্যাপারটা অনেকটা মিলে যায় আমার দ্বিতীয় যে ধারণা, সেই ধারণার সাথে। দেখা যাক আসলে কি হয়। আমি প্রথমে শিরোনামের সময় বলেছিলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে নিউ ইয়র্কের যে মেয়র জোহরান মামদানি, তিনি নাকি ইরান, হিজবুল্লাহ এবং হামাসকে সমর্থন করেন, পৃষ্ঠপোষকতা দেন। এই কথা কেন বলছেন? এর কয়েকদিন আগে মেয়র জোহরান মামদানি বলেছিলেন যে নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে আমি তাকে গ্রেপ্তার করব। যদিও পরে মামদানি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটের বা আমার মেয়র হিসেবে আসলে আমার সেই ক্ষমতা নেই, কারণ আমেরিকা আইসিসির সদস্য না, সেই কারণে ওই আইন আমেরিকার জন্য প্রযোজ্য না।
তো ওই আইন প্রযোজ্য না হলেও নেতানিয়াহুর সাথে যে জোহরান মামদানির একটা বিরাট মানসিক দ্বন্দ্ব এবং দূরত্ব তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই প্রসঙ্গে আজকে নেতানিয়াহু বলেছেন, আমি যদি কোনো দেশ সফরে যাই আর সেখানে যদি কোনো সরকার আটকের চেষ্টা করে, তাহলে আমাদের দেশের সেনারাই সেটা কাউন্টার দেওয়ার জন্য বা সেটা নস্যাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট। ধরুন কথার কথা, ফ্রান্সে গেল, ফ্রান্সের সেনাবাহিনী যদি নেতানিয়াহুকে আটক করার ব্যবস্থা করে বা পুলিশ, তো তাদেরকে কাউন্টার দেবে ইসরায়েলের সেনাবাহিনী। নেতানিয়াহুর বক্তব্য এটা। তাইলে অনেক বেশি শক্তি প্রকাশের বা শক্তির অহংকার দেখানো হলো এমন কি? আপনাদের মতামত জানাতে পারেন এ ব্যাপারে। আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, অনেক আগে থেকেই ইউক্রেন আমেরিকার কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছে। তাকে সম্ভবত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছেও, কিন্তু সেগুলো খুব একটা কার্যকর হতে পারছে না। রাশিয়ার হাতে ওরেশনিক থেকে শুরু করে অনেকগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পেট্রিয়টে ঠেকাতে পারবে না। তারপরেও এই যে কয়েকদিন আগে তুরস্কে যে নেটো জোটের সম্মেলন হলো, সেই সম্মেলনের সময় একদম প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আমরা ইউক্রেনকে এই পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য লাইসেন্স দেব। এই লাইসেন্স পেলে ইউক্রেনের পক্ষে আর এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাড়ানো কোনো ঝামেলা হবে না, কারো কাছ থেকে আর চাওয়া লাগবে না। তো আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনকে এই লাইসেন্স দেবেন না। তিনি প্রকাশ্যে কয়েকদিন আগে বলে গেলেন দেবেন, আর আজকে বলছেন দেবেন না। এই জায়গা থেকে আরেকবার একটা কথা পরিষ্কার হয়ে প্রমাণিত হয়, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কাউকে কথা দিলে সেই কথা যে রাখবেন তার নিশ্চয়তা থাকে না। সুপ্রিয় দর্শক, আমি যে বক্তব্য দিলাম ট্রাম্পের এই ব্যাপারে, আমার এই বক্তব্যের সাথে কি আপনাদের কোনো দ্বিমত আছে? নাকি ট্রাম্প আসলেই বারবার ওয়াদা খেলাপ করেন, চুক্তি ভঙ্গ করেন এবং এই রেকর্ড যথেষ্টই আছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।